ওয়েলকাম টু বিটুএস একাডেমি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে আমরা ইতিহাসে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ড। ঠিক আছে? আর আগে পর্যন্ত আমাদের যে কটা টপিক ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো নতুন টপিক, সেটা হচ্ছে গুপ্ত পিরিয়ড স্টার্ট। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো ক্লাসটা স্টার্ট করা যাক। আচ্ছা, গুপ্ত পিরিয়ডের ফার্স্টে যে গুপ্ত রাজা ছিল তার নাম ছিল হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনি হলেন গুপ্তা পায়ারের প্রতিষ্ঠা। ঠিক আছে। আচ্ছা, গুপ্ত এম্পায়ারের ইনি হলেন প্রতিষ্ঠাতা। আচ্ছা, এনার টাইম পিরিয়ড কত ছিল? এনার সময়কাল ছিল 240 থেকে 280 এডি। ঠিক আছে। সে এনাকে বলা হতো, এনাকে এনাকে মহারাজা উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে। এনার সম্পর্কে এইটুকুন ইম্পর্টেন্ট, আর বেশি কিছু জানতে হবে না। নেক্সট হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচকে শ্রীগুপ্তের পুত্র ছিলেন ঘটোৎকচ। ঠিক আছে। আর ইনিও শ্রীগুপ্তের মতো কি উপাধি গ্রহণ করেছিলেন? মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন। ছিলেন। ঠিক আছে। তাহলে এইবারে যিনি আসবেন তিনি হলো চন্দ্রগুপ্ত। এবারে আসবে প্রথম চন্দ্রগুপ্ত। আচ্ছা, প্রথম চন্দ্রগুপ্ত ইনি ছিলেন ঘটোৎকচের পুত্র। কচের পুত্র। যে উপাধি নিয়েছিলেন চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত মহা রাজা ধীরাজ উপাধি উপাধি গ্রহণ করেছিলেন। মানে শ্রীগুপ্ত আর ঘটোৎকচ ওনারা কিন্তু মহারাজ উপাধি গ্রহণ করেছিলেন, আর প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধিটি গ্রহণ করেছিলেন। ঠিক আছে। এই মহারাজাধিরাজের অর্থ হলো, এই মহারাজা ধীরাজের অর্থ হলো রাজাদের রাজাদের রাজা। ঠিক আছে। তাহলে মহারাজাধিরাজের অর্থ কি? রাজাদের রাজা। আচ্ছা, ইনি চন্দ্রগুপ্ত মৌর্য লিচ্ছবি কন্যা কুমারা দেবীকে বিবাহ করেছিলেন। ঠিক আছে। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি কন্যা কুমারা দেবীকে বিবাহ করেছিলেন। ঠিক আছে। প্রথম চন্দ্রগুপ্ত যুদ্ধের মাধ্যমে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। যুদ্ধের মাধ্যমে তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। আচ্ছা, এনার সময় গুপ্ত সাম্রাজ্যের টেরিটরি বা সীমানা কতদূর পর্যন্ত বিস্তার ঘটেছিল? এনার সময়
গুপ্ত সাম্রাজ্যের সীমানা গঙ্গা নদী থেকে প্রয়াগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। ঘটেছিল, ঠিক আছে। তা এনার সময় যে কয়েনগুলো তিনি ইস্যু করেছিলেন না, সেই কয়েনগুলোতে রাজা এবং রানীর নাম থাকতো। তাহলে কি পয়েন্ট হলো, এনার সময় যে কয়েন্স গুলি ইস্যু হয়েছিল সেগুলিতে সেগুলিতে রাজা ও রানীর নাম থাকতো, রানীর নাম খোদাই থাকতো। আচ্ছা, তাহলে এই প্রথম চন্দ্রগুপ্ত থেকে এইটুকুনি আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আসছে সেটা হলো, আচ্ছা, এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হলো প্রথম চন্দ্রগুপ্ত এবং কুমারা দেবীর পুত্র। প্রথম সমুদ্রগুপ্ত হলো প্রথম চন্দ্রগুপ্ত আর কুমারা দেবীর পুত্র ছিল। এনার সময় সাম্রাজ্য অনেক বিস্তার লাভ করেছিল। এনার সময় সাম্রাজ্য কি ঘটেছিল, অনেক বিস্তার লাভ ঘটেছিল। আচ্ছা, সমুদ্রগুপ্তের সময় কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচিত হয়েছিল। সমুদ্রগুপ্তের সময় এলাহাবাদ প্রশস্তি রচিত হয়েছিল। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি রচনা কে করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাপতি হরিসেনা। এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। হরিসেন এটাকে রচনা করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, এইবারে হচ্ছে এই যে এলাহাবাদ প্রশস্তিটি ছিল, এই এলাহাবাদ প্রশস্তিতে কি বলা হয়েছিল? এতে বলা হয়েছিল সমুদ্রগুপ্ত গঙ্গা নদী উপত্যকার 9 জন রাজাকে, দক্ষিণ ভারতের বা দক্ষিণ রিজিয়নের দক্ষিণের 12 জন রাজাকে, আর ফরেস্ট ট্রাইবসদের 18 জন ফরেস্ট ট্রাইবসদের যুদ্ধে হারিয়েছিলেন। 18 জন ফরেস্ট ট্রাইবসদের যুদ্ধে হারিয়েছিলেন। হারিয়েছিলেন, ঠিক আছে। এনার সময় তাহলে গুপ্ত সাম্রাজ্য সীমানা কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল? আচ্ছা, এনার সময় গুপ্ত সাম্রাজ্য উত্তরে হিমালয় হিমালয় থেকে দক্ষিণের উত্তরের হিমালয় থেকে দক্ষিণে কৃষ্ণা, গোদাবরী, পশ্চিমের বল্ক, এই বল্কটা হচ্ছে বর্তমানকালে আফগানিস্তানে অবস্থিত।
সরি, বল্ট থেকে পূর্বের ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তার লাভ করেছিল। নেক্সট হচ্ছে, আচ্ছা, সমুদ্রগুপ্ত ছিলেন হচ্ছে বিষ্ণুর উপাসক, ঠিক আছে? সমুদ্রগুপ্ত ছিলেন বিষ্ণুর উপাসক, বিষ্ণুর উপাসক। আচ্ছা, এবারে হচ্ছে, তবে তিনি বিষ্ণুর উপাসনা করলেও তিনি অন্যান্য ধর্মকে যথেষ্ট সম্মান প্রদান করতেন। তিনি অন্যান্য অন্যান্য ধর্মকে সম্মান প্রদান করতেন। তিনি যে অন্যান্য ধর্মকে সম্মান প্রদান করতেন সেটা আমি কিভাবে জানতে পারবো? কারণ তিনি শ্রীলঙ্কার রাজা মেঘবর্ণকে অনুমতি দিয়েছিলেন, মেঘবর্ণকে অনুমতি দিয়েছিলেন যে বুদ্ধগয়াতে বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করার। অনুমতি দিয়েছিলেন বুদ্ধগয়াতে কি প্রতিষ্ঠা করার? বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করার। এবারে হচ্ছে ইংরেজ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। আচ্ছা, ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছেন। ঠিক আছে। আচ্ছা, সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আচ্ছা, এনাকে অশ্বমেধ বিক্রম কবিরাজ পরম ভগবত বলে ডাকা হতো, বা তিনি অশ্বমেধ বিক্রম কবিরাজ পরম ভগবত নামেও পরিচিত ছিলেন। ঠিক আছে। ওয়াইফের নাম কি ছিল? এনার ওয়াইফের নাম ছিল দত্তা দেবী। ঠিক আছে, এনার ওয়াইফের নাম ছিল দত্তা দেবী। এবারে আসছি, এটা সমুদ্রগুপ্ত আমাদের কমপ্লিট। এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবার পড়াবো সেটা হচ্ছে, ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ও দত্তা দেবীর পুত্র ছিলেন। ঠিক আছে, আর ইনি বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছে সৌরাষ্ট্রকে সাম্রাজ্যভুক্ত অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি সৌরাষ্ট্রকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে। আচ্ছা, তিনি গুপ্ত সাম্রাজ্য সৌরাষ্ট্রের গুপ্ত সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন, আর এনাকে শাকারি বলা হতো। শাকারি উপাধি দেওয়া হয়েছিল।
দেওয়া হয়েছে। ওনাকে শাকারি উপাধি কেন দেওয়া হয়েছিল? কারণ তিনি শাকাদের হারিয়েছিলেন। হারিয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেবী চন্দ্র চন্দ্রগুপ্ত। এটি লিখেছিলেন বিশাখ দত্ত। বিশাখ দত্ত। আচ্ছা, এই দেবী চন্দ্রগুপ্তকে কি বলা হয়েছিল? এটাতে বলা হয়েছিল যে সমুদ্রগুপ্তের গুপ্তের পর, সমুদ্রগুপ্তের পরই চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেনি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেননি। সমুদ্রগুপ্তের পর তার জ্যেষ্ঠ পুত্র, সমুদ্রগুপ্তের পর তার জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম কি ছিল? রামগুপ্ত। রামগুপ্ত সিংহাসনে সিংহাসনে বসেছিলেন। তবে রামগুপ্ত বেশি দিনের জন্য সিংহাসনে থাকেননি। রামগুপ্ত অল্প কিছু দিনের জন্য সিংহাসন আরোহণ করেছিলেন, ঠিক আছে। এই রামগুপ্তের শাসনকালে, অর্থাৎ রামগুপ্তের সময় সাকারা অ্যাটাক করে। রামগুপ্তের সময় সাকারা অ্যাটাক করে, ঠিক আছে। সাকারা যখন অ্যাটাক করে তখন রামগুপ্ত তাদের কাছে সারেন্ডার করে দেয় নিজেকে। তখন রামগুপ্ত সাকাদের কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। এই সাকাদের কাছে যখন নিজেকে সারেন্ডার করে দেয় তখন সেটা চন্দ্রগুপ্ত মেনে নিতে পারেনি। তাহলে কি হবে? রামগুপ্ত সাকাদের কাছে সারেন্ডার করলে চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটা মেনে নিতে পারেননি। তখন চন্দ্রগুপ্ত কি করেছিল? সাকাদের হারিয়েছিল এবং তার ভ্রাতাকে তিনি হত্যা করেছিলেন। তখন চন্দ্রগুপ্ত সাকাদের যুদ্ধে হারান আর রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন আরোহণ করার পর তিনি রামগুপ্তের বিধবা পত্নী, যার নাম ধ্রুব দেবী, তাকে বিবাহ করেন। সিংহাসন আরোহণের পর তিনি রামগুপ্তের বিধবা পত্নী নামকে ধ্রুব দেবীকে বিবাহ করেছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে নিজের সাম্রাজ্যটাকে বিস্তার ঘটানোর নীতি গ্রহণ করেছিলেন। তাহলে তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে সাম্রাজ্যকে বিস্তার
ঘটানোর নীতি গ্রহণ করেছিলেন। নীতি গ্রহণ করেছিলেন। তাহলে তিনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে সাম্রাজ্যকে বিস্তার ঘটানোর নীতি গ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি নাগাস নাগ এবং বাকাটক এবং বাকাটকদের সাথে এরই মাধ্যমে বা অর্থাৎ ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মাধ্যমে সম্পর্ক স্থাপন করেছিলেন। স্থাপন করেছেন। ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার কন্যা প্রভাবতী দেবীর সাথে বকাটক রাজা রুদ্রসেন এর বিবাহ দেয়। তাহলে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি তার কন্যা প্রভাবতী গুপ্তার সাথে বকাটক রাজা রুদ্রসেন এর বিবাহ দেয়। ঠিক আছে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাত্রাপ কিংডমকে নিজের সাম্রাজ্যভুক্ত করেন। আর সাত্রাপ কিংডমস এর মধ্যে 3টে কিংডম ছিল, অর্থাৎ 3টে ডাইনাস্টি গড়ে ছিল সাত্রাপ কিংডমস এর মধ্যে। সাত্রাপস কিংডমকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাকা রাজাকে হারিয়ে, শাকা রাজার নাম হলো শাকা রাজা রুদ্র সীমা শ্রী, এনাকে হারিয়ে কি করেছিলেন? সৌরাষ্ট্র ও কাথিওয়াড়া সাম্রাজ্যভুক্ত করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, এনার শাসনকালে তার রাজ দরবারে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারে 9টি রত্ন ছিল বা 9 জন রত্ন ছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তর রাজ দরবারে 9 জন রত্ন ছিল, যাকে একসাথে নবরত্ন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট হলো কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরী, হরিসেন, ঠিক আছে। আর হচ্ছে অমর সিংহ, আর একজনের নাম হচ্ছে অমর সিংহ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাহিয়েন, চীনের ফাহিয়েন, চীনা পরিব্রাজক ফাহিয়েন এনার সময় বা এনার রাজ দরবারে এসেছিলেন। এনার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারে এসেছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে এনাকে বিক্রমা, দেবগুপ্ত, দেবরাজ বলেও ডাকা হয়। ঠিক আছে। আচ্ছা,
এইবারে যিনি আসছেন এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে গেল, এবারে কুমারগুপ্তকে করবো আমরা। কুমারগুপ্ত বন, ঠিক আছে। আচ্ছা, ইনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের চন্দ্রগুপ্তের পুত্র। তার সময় উত্তরের হুনস ট্রাইবস আক্রমণ করেছিল, ঠিক আছে। তাহলে এনার সময় হচ্ছে উত্তরের হুনস জাতির লোকেরা আক্রমণ করেন। আর কুমারগুপ্ত কার্তিকেয়ের উপাসক ছিলেন। কার্তিকেয়ের উপাসক ছিলেন, উপাসক ছিলেন। তাহলে এনাকে মহেন্দ্র সিং আর অশ্বমেধ মহেন্দ্র বলেও ডাকা হতো, বলেও ডাকা হতো। ঠিক আছে, এনার কুমারগুপ্তের এইটুকুনি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে স্তম্ভগুপ্ত। স্তম্ভগুপ্ত, আচ্ছা স্তম্ভগুপ্ত কে ছিলেন? স্তম্ভগুপ্ত ছিলেন হচ্ছে কুমারগুপ্ত ওয়ানের পুত্র, ঠিক আছে। তাহলে স্কন্দগুপ্ত কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিল কুমারগুপ্ত বনের পুত্র। নেক্সট হচ্ছে ইনি হুনসদের হারিয়েছিলেন, ঠিক আছে। তাহলে স্কন্দগুপ্ত কাদের হারিয়েছিলেন? হুনসদের হারিয়েছিলেন। কিন্তু হুনসরা লাগাতার গুপ্ত এম্পায়ার হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের উপর আঘাত আনার ফলে সাম্রাজ্যের অর্থনীতি একদম ভেঙে পড়েছিল। হুনসদের লাগাতার আক্রমণের ফলে ফলে কি হয়েছিল? সাম্রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছিল, ভেঙে পড়েছিল, বুঝেছি। আচ্ছা, এবারে হচ্ছে এনার মৃত্যুর পর সাম্রাজ্য সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে, সাম্রাজ্যে পতন ঘটতে সরি পতন ঘটতে শুরু করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইনি সোমাদিত্য, পরম ভগবত দেবরাজ উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, গুপ্তা পিরিয়ডে যেসব রাজাদের ইম্পর্টেন্ট রাজাদের কমপ্লিট হয়ে গেল, এবারে গুপ্তা অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক সোসাইটি এগুলো। আচ্ছা, গুপ্তা পিরিয়ডে রাজাদের অ্যাসিস্ট করার জন্য চিফ মিনিস্টার ছিল আর সেনাপতি ছিল, থাকতো। রাজাদের অ্যাসিস্ট করার জন্য চিফ মিনিস্টার আর সেনাপতি থাকতো। আচ্ছা, এই সময় এম্পায়ারকে বা সাম্রাজ্যকে বিভিন্ন নামে রাখা হতো। সেই নামগুলো কি কি? এই সময় সাম্রাজ্যকে পৃথিবী, দেশ, রাষ্ট্র সরি রাষ্ট্র, রাজ্য ইত্যাদি নামে ডাকা হতো, ঠিক আছে। আচ্ছা, এম্পায়ারগুলি অর্থাৎ সাম্রাজ্যগুলি গুলি কতগুলি প্রভিন্সে বিভক্ত ছিল, বিভক্ত ছিল। আচ্ছা, তাহলে কি
সাম্রাজ্যগুলো পৃথিবী, দেশ, রাজ্য ইত্যাদি নামে রাখা হতো সাম্রাজ্যগুলিকে। আবার সাম্রাজ্যগুলি না, সাম্রাজ্যটি, সরি, সাম্রাজ্যটি কতগুলি কতগুলি প্রভিন্সে বিভক্ত ছিল। আচ্ছা, এই প্রভিন্সকে আবার বিভিন্ন নামে ডাকা হতো। আচ্ছা, কি কি নামে ডাকা হতো? প্রভিন্সকে আবার ভোগ ভুক্তির বলে ডাকা হতো, ভোগ বলা হতো, আর বলা হতো প্রদেশ। ঠিক আছে, প্রভিন্সকে ভুক্তি বলা হতো, ভোগ বলা হতো, বা প্রদেশ বলে ডাকা হতো। ঠিক আছে, আবার প্রভিন্স গুলো কতগুলি বিষয়াসে বিভক্ত ছিল। ঠিক আছে, প্রভিন্স গুলি বিষয়াসে বিভক্ত ছিল। প্রভিন্স গুলি কিসে বিভক্ত ছিল? বিষয়াসে বিভক্ত ছিল। আচ্ছা, এই বিষয়াস গুলি আবার নগর বিভক্ত ছিল। ঠিক আছে, নগরগুলি আবার গ্রামে বিভক্ত ছিল, বা সরি, ভিলেজে বিভক্ত ছিল। বিভক্ত ছিল। আচ্ছা, গ্রুপ অফ ভিলেজকে গ্রুপ অফ ভিলেজকে কি বলা হতো? গ্রুপ অফ ভিলেজকে পেঠাকা ও সান্তাকা বলা হতো। তাহলে গ্রুপ অফ ভিলেজকে কি বলা হতো? গ্রুপ অফ ভিলেজকে পেঠাকা আর সান্তাকা বলা হতো। আবার হচ্ছে স্মল, আবার যেসব ছোট ছোট ভিলেজ থাকতো, ঠিক আছে, ছোট ছোট ভিলেজের ইউনিটে ছোট ছোট ভিলেজকে পাট্টা আর অগ্রহারা বলা হতো। অগ্রহার বলা হতো। ঠিক আছে, এবারে যেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফিসিয়ালস। আচ্ছা, এবারে যেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফিসিয়ালস। ঠিক আছে, ইম্পর্টেন্ট অফিসিয়ালস এর মধ্যে ফার্স্টে হচ্ছে যে বৈদেশিক নীতি সামলাতো, সরি, তাকে সন্ধি বিদ্রোহ বলা হতো। সন্ধি বিদ্রোহ বলা হতো। ঠিক আছে, যে বৈদেশিক নীতি দেখাশোনা করতো বা বৈদেশিক নীতি সামলাতো তাকে সন্ধি বিদ্রোহ বলা হতো। নেক্সট হচ্ছে প্রভিন্সের হেডকে উপারিকা বলা হতো। ঠিক আছে, প্রভিন্সের হেডকে কি বলা হতো? উপারিকা। নেক্সট হচ্ছে ভিলেজের যিনি হেড হতেন তাকে গ্রামিকা বলা হতো। আবার নগরের যিনি বা বিষয়াসের যিনি হেড ছিলেন, যিনি হেড হতেন তাকে বিষয়াপতি বলা হতো। বিষয়াপতি বলা হতো। ঠিক আছে, ভিলেজের যিনি সরি, এবার আছে নগরের যিনি হেড ছিলেন, তাকে কি বলা হতো? নগর শ্রেষ্ঠী বলা হতো। এবারে আসছি তাহলে নেক্সট সমাজ বিষয় বলবো। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে সোসাইটি। ঠিক আছে, গুপ্ত পিরিয়ডে সোসাইটি বা সমাজ জীবন কেমন ছিল? আচ্ছা, গুপ্ত পিরিয়ডে শূদ্রদের অবস্থা ইমপ্রুভ হচ্ছিল। ঠিক আছে,
গুপ্ত পিরিয়ডে শূদ্রদের অবস্থার বা শূদ্রদের পজিশন ইমপ্রুভ হয়েছিল। ঠিক আছে, তবে অস্পৃশ্যতা এই সময় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এর অস্পৃশ্যতা এই সময় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। গুপ্ত পিরিয়ডে কাটায়ন কাটায়ন অস্পৃশ্যতা বইটি লিখেছিলেন। কাটায়ন কি বই লিখেছিলেন? অস্পৃশ্যতা বইটি লিখেছিলেন। তাহলে অস্পৃশ্যতা বইটি কে লিখেছিলেন? কাটায়ন। আচ্ছা, এই সময় মেয়েদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিল। এই সময় মেয়েদের অবস্থার পতন ঘটেছিল। ঠিক আছে, তাহলে এই সময় মেয়েদের অবস্থায় কি হয়েছিল? পতন ঘটেছিল, আর শূদ্রদের অবস্থায় ইমপ্রুভ করেছিল, অস্পৃশ্যতা বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা, পতন ঘটেছিল এই সময় মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মেয়েদের কেবলমাত্র স্ত্রীধন ছাড়ার কিচ্ছু দিত না। মেয়েদের কেবল স্ত্রীধন দেওয়া হতো। নেক্সট হচ্ছে আচ্ছা, এই সময় বহু বিবাহের প্রচলন ছিল। এই সময় বহু বিবাহের প্রচলন ছিল। ঠিক আছে, এছাড়াও এই সময় বাল্য বিবাহের রীতি ছিল। প্রচলন ছিল। আর এই পিরিয়ডে সতীদাহ প্রথার প্রথম নিদর্শন পাওয়া যাবে, প্রথম এক্সাম্পল পাওয়া যায়। এই পিরিয়ডে সতীদাহ প্রথার প্রথম নিদর্শন পাওয়া যায়। আচ্ছা, এই নিদর্শনটা কোথায় পাওয়া যায়? এমপিতে। এই নিদর্শনটি এমপিতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই সময় বহু বিবাহের প্রচলন ছিল, এই সময় বাল্য বিবাহেরও প্রচলন ছিল। আর এই পিরিয়ডে সতীদাহ প্রথার প্রথম এক্সাম্পল পাওয়া যায় এমপিতে সেটি। আর এই সময় বা গুপ্ত পিরিয়ডে বৈষ্ণব ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, এবার যেটা করাবো সেটা হচ্ছে ইকোনমি। আচ্ছা, ইকোনমিতে কি আছে? গুপ্ত পিরিয়ডে 18টি টাইপের ট্যাক্স ছিল বা ট্যাক্স নেওয়া হতো। গুপ্ত পিরিয়ডে 18 টাইপসের ট্যাক্স নেওয়া হতো। ঠিক আছে, আচ্ছা, এই যে ট্যাক্স গুলো নেওয়া হতো, এই ট্যাক্স গুলো সাধারণ মানুষের কাজে সেগুলো ব্যবহার করা হতো বা সেগুলোকে খরচ করা হতো। এই ট্যাক্সগুলি সাধারণ মানুষের কাজেই খরচ করা হতো। ঠিক আছে, আচ্ছা, গুপ্তা শাসকরা কি করেছিল? গুপ্তা শাসকরা
গুপ্ত শাসকরা largest number of gold coins ইস্যু করেছে ইস্যু করেছে তাহলে কারা হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ গোল্ড কয়েন ইস্যু করেছিল? গুপ্তা শাসকরা ইস্যু করেছিল। তবে এরা গোল্ড কয়েন ইস্যু করেছিল ঠিকই, কিন্তু কুষাণদের মতো মতো এদের গোল্ড কয়েনগুলি অতটা পিওর ছিল না। এদের গোল্ড কয়েন্সগুলি অতটা পিওর ছিল না। ঠিক আছে, আমাদের ইকোনমিটা কমপ্লিট হলো। এবারে টাইপস অফ ট্যাক্স করবো। এবারে টাইপস অফ ট্যাক্স। আচ্ছা, আমি বলেছি 18 ধরনের ট্যাক্স ছিল, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্যাক্স গুলো ছিল সেগুলো বলবো। ইম্পর্টেন্ট ট্যাক্স, ঠিক আছে। ফার্স্টে যেটা আছে, ফার্স্টে যে ট্যাক্সটা আছে সেটা হচ্ছে ভাগ। তারপর যে ট্যাক্স আছে সেটা হচ্ছে ভোগ, আর থার্ডে যেটা আছে সেটা হচ্ছে বোল। ঠিক আছে, তাহলে ফার্স্টে আছে ভাগ, সেকেন্ড আছে ভোগ, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বালি। আচ্ছা, এবার ফার্স্টে হচ্ছে ভাগ। এই ভাগ ট্যাক্সটা কি ছিল? এটা অ্যাকচুয়ালি একটা ল্যান্ড ট্যাক্স ছিল। এটি একটি ল্যান্ড ট্যাক্স ছিল। আচ্ছা, এই ট্যাক্স হচ্ছে এটা এই ট্যাক্সটা কিভাবে নেওয়া হতো? চাষ করা ফসলের চাষ করা ফসলের 6/1 ভাগ রাজাকে ট্যাক্স হিসাবে দিতে হতো। ট্যাক্স হিসেবে কি হতো? ট্যাক্স হিসেবে দিতে হতো। এটাই হচ্ছে ভাগ। এটাই হলো ভাগ। ঠিক আছে, তাহলে ভাগ ট্যাক্সটা কি? এটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স। চাষ করা ফসলের 6/1 রাজাকে ট্যাক্স হিসেবে দেওয়া হতো, এটাই হচ্ছে ভাগ ট্যাক্স। নেক্সট হচ্ছে গো। আচ্ছা, এই ট্যাক্সটা কিরকম ট্যাক্স? এটা হলো প্রজাদের প্রতি মাসে কি করতে হতো? প্রজাদের প্রতি মাসে ফ্রুটস, উড, ফ্লাওয়ার ট্যাক্স হিসাবে বা ফ্লাওয়ার দিতে হতো রাজাকে। এটাই কি ছিল? ভোগ ট্যাক্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বালি। এটা একটি স্বেচ্ছা কর। ঠিক আছে, মানে কেউ যদি মনে করতো সেই রাজাকে ট্যাক্স দিতে পারতো, কিন্তু ধীরে ধীরে এই স্বেচ্ছা করটি বাধ্যতামূলক করে পরিণত হয়েছিল। তাহলে কি বালি প্রথমে স্বেচ্ছাকর ছিল? যে ইচ্ছা করতো সে রাজাকে খুশি ট্যাক্স দিতে পারতো, কিন্তু ধীরে আস্তে কি হলো? বাধ্যতামূলক করে পরিণত হয়েছিল, ট্যাক্সে পরিণত হয়েছিল, মানে এটা দিতেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট ট্যাক্সের মধ্যে পড়লাম আমরা ভাগ, ভোগ আর বালি। আজকে আমাদের গুপ্তা পিরিয়ডের হচ্ছে পুরোটাই কমপ্লিট করলাম। গুপ্তা পিরিয়ড রাজাদের বিষয়ে পড়লাম, শাসকদের বিষয়ে পড়লাম, দেন তার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পড়লাম, সোসাইটি পড়লাম, ইকোনমি পড়লাম,
আর হচ্ছে আজকে তাহলে আমাদের মুক্তা পিরিয়ড কমপ্লিট। নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।